স্বাগত নিউজ 24 রাতের সংবাদে সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবশেষে গ্রেফতার হলেন করোনা পরীক্ষার নামে জাল সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। রোববার দুপুর 12টার দিকে তাকে তার কর্মস্থল থেকে আটক করে পুলিশ। তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেকেজির চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যান হিসেবে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। আজ ডাক্তার সাবরিনাকে 4 দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে নেওয়া হবে। এদিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার্ড চিকিৎসকের পদ থেকে সাবরিনাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। কোনো পরীক্ষা ছাড়াই করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে গেল 23 জুন জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রায় 20 দিন পর গ্রেফতার হলেন আরিফের সহযোগী ও তার স্ত্রী এবং জেকেজির চেয়ারম্যান সাবরিনা চৌধুরী। রোববার দুপুর 12টার দিকে তাকে কর্মস্থল থেকে আটক দেখিয়ে আনা হয় তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে। প্রায় ঘণ্টা তিনেক প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। পরে ব্রিফিংয়ে তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার জানান, ডক্টর সাবরিনা জেকেজির চেয়ারম্যান ছিলেন না বলে দাবি করায় তাকে 4 দিনের রিমান্ড আবেদন করে সোমবার আদালতে নেওয়া হবে। আগামীকাল রিমান্ড চাইব। রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্যপত্র সংগ্রহ করে এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এ ঘটনায় জেকেজির যেসব সদস্য গ্রেপ্তার হন তারা সবাই সাবরিনাকে জেকেজির চেয়ারম্যান হিসেবে দাবি করেন। অভিযানের একদিন আগে তিনি নিজে প্রতিষ্ঠান থেকে সরে যান। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কখনোই কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে থাকতে পারবেন না বলে জানান তিনি। গ্রেপ্তারের খবরের পর তার কর্মস্থল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার্ড চিকিৎসকের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি চেয়ারম্যান কিনা, উনি বললেন যে না, আমি কখনোই চেয়ারম্যান না। তারপর ওনাকে আরো বিভিন্ন কোয়েশ্চেন করা হলো, উনি কোনো সদুত্তর দিতে পারে নাই। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহ করার চুক্তি করেছিল জেকেজি হেলথ কেয়ার। এই সবুজবাগে 2টি পৃথক বুথ ওপেন করেছি, যার মাধ্যমে তারা তাদের আইডি দেখালেই এখানে তাদের নমুনাটি দিতে পারবেন। বাসায় গিয়ে 5 থেকে 8,600 টাকার বিনিময়ে তারা নমুনা সংগ্রহ করছিল এবং ভুয়া প্রতিবেদন দিয়ে আসছিল। জালিয়াতির খবর প্রচার হওয়ার পর থেকে সাবরিনা এ প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করলেও বিভিন্ন সময়ে বক্তব্যে তিনি চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়েছেন। আমাদের অত্র এলাকার এমপি সাবির হোসেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। জালিয়াতি, অনিয়ম, দুর্নীতি আর প্রতারণার বরপুত্র রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ। 1 সপ্তাহ ধরে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অভিযান চালালেও হদিস মিলছে না তার। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, শাহেদকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। বাকিটা ফখরুল ইসলামের রিপোর্টে। দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার গডফাদার মোহাম্মদ শাহেদ। শুরুটা মাল্টি লেভেল মার্কেটিং, MLM ব্যবসায় গ্রাহকের শত শত কোটি টাকা হাতিয়ে নিম্ন মধ্যবিত্ত থেকে এক লাফে তথাকথিত রাঘব বোয়াল। এরপর শুধুই প্রতারণার ভেলকিবাজি। সরকারি বড় বড় প্রকল্পে সাপ্লায়ারের ঠিকাদারি, হাসপাতাল ব্যবসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা আর টেলিভিশন টকশোবাজিতে তথাকথিত রাজনৈতিক বিশ্লেষণ। বড় রাজনৈতিক নেতা কিংবা আমলাদের সাথে সেলফিবাজির প্রতারণায় বছরের পর বছর আড়াল করেছেন সব প্রতারণা। দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। নামে মাত্র 32টি মামলা মাথায় নিয়ে জেলও খেটেছেন এই শাহেদ। প্রতারণায় PhD ডিগ্রিধারী শাহেদের মুখোশের পর্দা নামে 6 জুলাই র্যাবের অভিযানে করোনা টেস্টের রেজাল্ট জালিয়াতি ধরা পড়লে এরপর থেকেই গা ঢাকা দেন প্রতারণার কথিত এই গডফাদার। এখন পর্যন্ত শাহেদকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের সমস্ত ইউনিটগুলো কাজ করছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি আমরা, এবং তাকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে। যারা হয়েছে তারা ভিতরে আছে, আর যারা হয়নি যারা অপরাধে জড়িত তারা গ্রেপ্তার হবে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, শাহেদ আত্মসমর্পণ না করলে দ্রুতই গ্রেপ্তার করা হবে। সে যে অন্যায় করেছে সেই জন্য অলরেডি র্যাব ব্যবস্থা নিয়েছেন, এবং আমরা মনে করি আপনারা যেই কথাটা বললেন তাকে খোঁজা হচ্ছে। সে যেখানেই থাকুক তাকে সারেন্ডার করতে হবে, নাহলে পুলিশ কিংবা অন্য নিরাপত্তা বাহিনী ধরে ফেলবে। দেশের বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই, এবং তার পাসপোর্ট তার বর্ডারে যাতে না যেতে পারে সেগুলোর ব্যবস্থা হয়েছে।
এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শাহেদের সব ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক অ্যাকাউন্ট। নিষেধাজ্ঞা জারি হয়েছে বিদেশ যাত্রায়ও। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে এমন বিবৃতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিজি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওই নোটিশ জারি করা হয়। আগামী 3 দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে। তবে মন্ত্রণালয়ের পক্ষে বলা হয়েছে ওই চুক্তির ব্যাপারে কোনো কিছুই জানায়নি অধিদপ্তর, তাই এর পুরো দায় মহাপরিচালকের। ব্যর্থতার দায়ে 5 প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা বাতিল করা হয়েছে। এসব প্রতিষ্ঠান হলো কেয়ার মেডিকেল কলেজ ও হাসপাতাল, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্টেমস হেলথ কেয়ার, থাইরোকেয়ার ডায়াগনস্টিক এবং এপিক হেলথ কেয়ার। নানা অনিয়মের অভিযোগে রাজধানীর ডেমরার এইচএইচ হেলথ কেয়ার হাসপাতালকে সিলগালা করেছে র্যাব। এ সময় র্যাবের ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিকে 2 লাখ টাকা জরিমানা করে এবং এক পরিচালককে 2 বছরের কারাদণ্ড প্রদান করে। এসএইচএস হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দেয়া সাখাওয়াত হোসেন সুমন নিজেকে চিকিৎসক দাবি করলেও কোনো প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হন। তবে চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। এছাড়াও ডেমরার এইচএইচএস হাসপাতালে পাওয়া গেছে বিভিন্ন নিষিদ্ধ ওষুধ সামগ্রী। সরকার কর্তৃক নিষিদ্ধ এসব ওষুধের বাইরে অনুমোদনহীন বিদেশি ওষুধও পাওয়া গেছে এই হাসপাতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা আর অর্থের জোরেই ক্ষমতার কাছাকাছি পৌঁছায় শাহেদ, পাপুল কিংবা আরিফ সাবরিনা গং। তারপর তৈরি করে পাপের পাহাড়। প্রতারিত হয় হাজারো মানুষ। বিশিষ্টজন এবং বিশ্লেষকরা বলছেন, যারা শাহেদ, পাপুল, পাপিয়াদের তৈরি করে সেই সব আড়ালের মাস্টার মাইন্ডদেরও ধরতে হবে। তা না হলে আবারও নতুন করে নতুন চেহারায় তারা ফিরে আসবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রিজেন্টের মোহাম্মদ শাহেদের টেস্ট জালিয়াতি আর প্রতারণার গল্প মানুষের মুখে মুখে। জেকেজির আরিফ এবং তার স্ত্রী ডাক্তার সাবরিনাকে নিয়েও সরব মানুষ। কদিন আগে এমপি পাপুলের মানব পাচারের কাহিনী বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সবারই প্রশ্ন, এসব প্রতারকরা কিভাবে দল কিংবা মন্ত্রণালয় অধিদপ্তরের মূল স্রোতে ঢোকে। বিশ্লেষকরা বলছেন, প্রতারকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইমেজ তৈরি করে, তারপর অনুপ্রবেশ করে ক্ষমতাসীন দলে, শেষ ধাপে প্রভাব খাটিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ হাতিয়ে নেয়। এই আনহোলি অ্যালায়েন্স তৈরি হয় টাকার বিনিময়ে, সোজা কথা, এটা আর কিছু না, এখানে টাকার ব্যবসা। আমরা রাষ্ট্রীয় কর্মকর্তা বলি, তাদের সাথে একটা সদ্ভাব বা একটা আনহোলি অ্যালায়েন্স, অশুভ আতাতের মধ্য দিয়ে আমরা এ ধরনের অ্যাক্টিভিটিস করতে দেখেছি। সাধারণ মানুষের অভিযোগ, শাহেদ, পাপুল কিংবা পাপিয়াদের যারা তৈরি করে তারা সবসময় আড়ালে থেকে যায়। মানুষ ও দেশের ভাবমূর্তি বাঁচাতে পেছনের মাস্টার মাইন্ডদের ধরার দাবি বিশ্লেষকদের। প্রাতিষ্ঠানিক ডেভেলপমেন্ট যদি আমরা করতে চাই এবং সাধারণ মানুষের যে অধিকার তার সেটা যদি ফিরে দিতে চাই, তাহলে পরে অবশ্যই আমি মনে করি এর পেছনে যে বৃহৎ শক্তি আছে তাদেরকেও ধরতে হবে। এবং এটা হয়তো শুরু হয়নি, কিন্তু সে যত বড় শক্তি হোক, আমার ধারণা যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ়তার সাথে তিনি কাজটি করছেন, তার পক্ষে এটি সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রীর নিচের লেভেলে যারা নেতৃত্বে আছেন, তাদের অসহযোগিতা এবং তাদের অসচেতনতার কারণে এই সকল আজে বাজে লোক অনুপ্রবেশ করতে পেরেছিল। প্রবেশের ক্ষেত্রে যাদের দায় দায়িত্ব আছে, যারা জড়িত, তাদেরকে দলে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। দেশের ভাবমূর্তিতে কিন্তু মারাত্মকভাবে ভুলঞ্চিত করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে এখানে শুধু সাহেবকে ধরলে তো হবে না, সাবরিনাকে ধরলে হবে না, এখানে ধরতে হবে যারা নাকি সাবরিনা সাহেবকে মদত দিচ্ছে তাদের, অর্থাৎ উপরওয়ালাদের। যদি মন্ত্রী ইনভলভ থাকে মন্ত্রী থেকে, সচিব ইনভলভ থাকে সচিব থেকে, সবাইকেই আইনের আওতায়, তদন্তের আওতায় আনতে হবে। মূলত স্বাস্থ্য খাতের দুর্বল নেতৃত্বের সুযোগে সবল লবিংবাজরা দুর্নীতি ও অনিয়মের সুযোগ নিচ্ছে, তৈরি হচ্ছে সিন্ডিকেট। বিশ্লেষকরা বলছেন, মুক্তির একমাত্র পথ স্বাস্থ্য খাতে রাজনৈতিক ও প্রশাসনিক শুদ্ধি অভিযান। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
করোনার নমুনা পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতারণার দায়ে সরকার এড়াতে পারে না। ব্যর্থতার দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। করোনাকালে ব্যাপক আলোচনা সমালোচনা স্বাস্থ্য খাত নিয়ে, বিশেষ করে করোনার নমুনা পরীক্ষা নিয়ে বেসরকারি প্রতিষ্ঠান রিজেন্ট হাসপাতাল ও জিকেজি গ্রুপের অনিয়ম দুর্নীতি সব ছাপিয়ে গেছে। রোববার দুপুরে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভুয়া টেস্ট এবং সব রকমের অনিয়ম দুর্নীতির সঙ্গে আওয়ামী লীগের লোকেরাই জড়িত। একই সাথে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। প্রথম থেকেই তারা একেবারেই উদাসীন বলবো না, বলা যেতে পারে অজ্ঞতা, পরবর্তীকালে উদাসীনতা। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল যে যেহেতু চুরি তাদের এখন মজ্জাগত হয়ে গেছে, সেই কারণে তারা প্রতিটি ক্ষেত্রেই কোথায় চুরি করা যাবে, কিভাবে চুরি করা যাবে সেই বিষয়গুলো তারা লক্ষ্য করে। ফলে মানুষের যে সেবা, জনগণের জীবন বাঁচানোর যে কাজ, জনগণের জীবিকা রক্ষা করবার যে কাজ, সেই কাজগুলোতে তারা একেবারেই আগ্রহান্বিত। একই দিন নিজ বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মন্তব্য করেন, সম্প্রতি করোনা পরীক্ষা নিয়ে দু প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে। দ্রুততার সাথে তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি প্রশ্ন রাখতে চাই, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল, তখন আপনারা সমালোচনা করেছিলেন কেন? আর বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্রের সঙ্গে জনগণ ভালোভাবে পরিচিত। দেশের বাস্তবতা ভিন্ন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। তথ্য প্রমাণ বলছে, রিজেন্ট হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তর করোনার টেস্ট করার অনুমতি দিয়েছিল নিজেদের আগ্রহে। কিন্তু শাহেদ কাণ্ডের পর অধিদপ্তরের দাবি এর দায় তাদের নয়, খোদ মন্ত্রণালয়ের। অনুসন্ধান বলছে, নানান অবৈধ কর্মকাণ্ড নজরে আনা হলেও অধিদপ্তর রিজেন্টের যাত্রা থামাতে বরং বাধাই দিয়েছে। অবশ্য শেষ পর্যন্ত শোকজ করা হয়েছে অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদকে, জানাচ্ছেন মৌ খন্দকার। গেল 6 জুলাই রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের পর শুধু 6000 ভুয়া টেস্টের খবরই বের হয়ে আসেনি। এরপর একে একে বের হতে থাকে অনেক অজানা অধ্যায়। সেই অধ্যায়ে সবশেষ যোগ দেয় স্বাস্থ্য অধিদপ্তর নাকি স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি কার আগ্রহে শাহেদ চুক্তি ভঙ্গ করে রোগীর কাছ থেকে টাকা নিয়ে উত্তরা ও মিরপুরের 2টি হাসপাতাল পরিচালিত করছিল। অনুসন্ধান বলছে, অধিদপ্তরের কাছ থেকে করোনা টেস্ট বা রোগী দেখার কাজ বাগিয়ে নিলেও চুক্তি অনুযায়ী অনেক কিছুই করছিল না শাহেদের রিজেন্ট হাসপাতাল। এর ফলে গত 7 জুন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম থেকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া চিঠিতে বলা হয়, রিজেন্ট হাসপাতাল থেকে আগত নমুনা গ্রহণ যেন বন্ধ করা হয়, কারণ অবৈধভাবে তারা নমুনা প্রদানকারীর কাছ থেকে 3500 টাকা চার্জ আদায় করছে, যেখানে তা বিনামূল্যে দেওয়ার কথা ছিল। তবে 9 জুন স্বাস্থ্য অধিদপ্তর নিপসমকে উল্টো চিঠি দেয়, যেখানে বলা হয় রিজেন্ট উত্তরা ও মিরপুর হাসপাতালে 50টি নমুনা প্রতিদিন পরীক্ষা করতে পারবে। কিন্তু শাহেদের অবৈধ ব্যবসার গোমর ফাঁস হওয়ার পর গতকাল স্বাস্থ্য অধিদপ্তর তাদের বিজ্ঞপ্তিতে পুরো ইউটার্ন করে। তারা জানায়, অধিদপ্তরের আগ্রহে নয়, বরং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই শাহেদকে কাজ দেয়া হয়। এর আগে মে মাসের 23 তারিখে এই রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাক্তার আশরাফুল আলম অভিযোগপত্র দেন। কিন্তু সবকিছু জেনেও শাহেদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতেই মন্ত্রণালয়ও ছিল রহস্যজনকভাবে নির্লিপ্ত। অবশ্য ফেঁসেছেন অধিদপ্তর প্রধান। এমন প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পর তাকে শোকজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে অভিযানের 6 দিন অতিবাহিত হয়ে গেলেও শাহেদকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। আশা করছি ইনশাআল্লাহ যে কোনো সময় তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের প্রতাপ দিন দিন বাড়ছেই, আর কমছে রাজনীতিবিদদের। এর সাথে বিচার না হওয়ার সংস্কৃতি দুর্নীতি প্রতিরোধের প্রধান বাধা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সভাপতি ডেলিয়া ফেরাইরা রুবিও বলেন, শক্ত শক্ত আইন এবং প্রতিষ্ঠান থাকলেই হবে না, সত্যিকার অর্থে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতিবাজদের ধরা কঠিন। পাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। কুয়েত প্রবাসী বাংলাদেশি এমপি পাপুল কাণ্ডে হতবাক স্বয়ং রাজনীতিবিদরাই। মানব পাচার সহ বেরিয়ে এসেছে দুর্নীতির নয়া সব পথ। এছাড়া ক্যাসিনো কাণ্ডে রাজনীতিবিদদের টাকার পাহাড়, দুর্নীতির পাশাপাশি পাপিয়া কাণ্ডেও সমালোচনায় বাংলাদেশ। এমন বাস্তবতায় টিআইবি ও কুয়েত ট্রান্সপারেন্সি সোসাইটির যৌথ উদ্যোগে মানব পাচার ও অর্থ পাচারের মতো অপরাধে জনপ্রতিনিধিদের জড়িত থাকার অভিযোগে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে বিনিয়োগের অন্যতম সফল জায়গা হয়ে উঠেছে রাজনীতি, যার প্রমাণ 1971 সালের পর দেশের প্রথম সংসদে ব্যবসায়ী ছিল মাত্র 17 ভাগ। পরবর্তীতে যা বাড়তে বাড়তে বর্তমান সংসদে 61 ভাগেরও বেশি এমপি ব্যবসায়ী। Politics is considered to be an investment, and also the political position are viewed as a license for making profit. পরে আলোচনায় অংশ নেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সভাপতি সাবের হোসেন চৌধুরী। দুর্নীতিকে ভাইরাসের সঙ্গে তুলনা করে তা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কৌশল ঠিক করার উপর জোর দেন তিনি। So the disease is corruption. As long as you have corruption in society, in our national politics, in the world, people will get infected by it. এই সংবাদ সম্মেলনে অংশ নেয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর সভাপতি ডেলিয়া ফেরাইরা রুবিও বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা কঠিন। বক্তারা 21শ শতাব্দীতে দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগের উপরও আলোচনায় গুরুত্ব দেন। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনায় দেশে আরও 47 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে 2352 জনের। নতুন 11,059টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2666 জনের। মোট আক্রান্তের সংখ্যা 1,83,795 জন। আর নতুন 5,580 জন সহ মোট সুস্থ হয়েছেন 93,614 জন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। ঢাকা মহানগরীতে যেসব কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে সেখানে ভর্তিকৃত রোগীর সংখ্যা 2,103 জন। সাধারণ শয্যা খালি আছে 4,202টি। সারা দেশে ডেডিকেটেড হাসপাতালের সাধারণ শয্যা সংখ্যা 14,664টি। রোগী ভর্তি আছে সারা দেশে 4,254 জন এবং খালি আছে 10,410টি শয্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত 1,400 প্রবাসী বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন। মধ্যপ্রাচ্যের 6টি দেশে প্রাণ হারিয়েছেন প্রায় 800 জনের মধ্যে সৌদি আরবে মারা গেছেন 525 জন, সংক্রমিত হয়েছেন প্রায় 20,000। যুক্তরাজ্যে এখন পর্যন্ত 306 জন প্রবাসীর মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 15,000-এর বেশি। সবচেয়ে বেশি সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্রে 273 জন প্রবাসী করোনায় মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে 104, ইতালিতে 14 জন, কানাডায় 9 জন, সুইডেনে 8 জন এবং ফ্রান্সে 7 জন বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। বিশ্বজুড়ে 24 ঘন্টায় সবশেষ খবরে আরও 1,22,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় সবশেষ খবরে ঝরে গেছে আরও প্রায় 3,000 প্রাণ। আক্রান্ত প্রায় 1,30,00,000 মানুষ। আর সব রেকর্ডকে ছাড়িয়ে ভারত দেখল সর্বোচ্চ সংক্রমণ। মোট 29,089 জন নতুন সংক্রমিত হয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশটিতে। চীনা ভ্যাকসিন কোম্পানি জানিয়েছে তাদের তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালানোর জন্য 4 দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে করোনার টিকা কিংবা ওষুধ নিয়ে বাণিজ্য না করাতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।
এদিকে প্রথমবারের মতো জনসম্মুখে মুখে মাস্ক পরতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। করোনার ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে বড় সাফল্য দাবি করেছে রাশিয়ান বিজ্ঞানীরা। গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি করা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে, যা বিশ্বে প্রথম বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার শেচেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সাফল্য অর্জন করেছে। এমন সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামে স্থান পেয়েছে। একদল স্বেচ্ছাসেবকের উপরে এই ট্রায়াল চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইনস্টিটিউট অব ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ডিরেক্টর ভাদিম তারাসোভ। ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রথম দলকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হতে পারে, আর দ্বিতীয় দলটি আগামী 20 জুলাই বাড়িতে ফিরতে পারবেন। গত 14 জুন শেচেনভ বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। রাশিয়ায় করোনা ভাইরাসের ভ্যাকসিন অগ্রগতির সবশেষ তথ্য নিউজ 24-কে জানিয়েছেন রাশিয়া প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। সুখবরটা মনে হয় রাশিয়া থেকেই পাচ্ছি, রাশিয়ার বিজ্ঞানীদের মাধ্যমে। করোনার ভ্যাকসিন আবিষ্কারের পথে আরো এক ধাপ এগিয়ে গেল রাশিয়া। রাশিয়ার একটি গণমাধ্যমে ট্রানজিশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ভাদিম তারাসোভ বলেন, সারা পৃথিবীতে সর্বপ্রথম রাশিয়া শেচেনভ ইউনিভার্সিটিতে মানবদেহে করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্লিনিক্যাল ট্রায়ালের সফল ফলাফল পাওয়া গেছে। গ্যামেলেই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিতে প্রস্তুতকৃত এই ভ্যাকসিনটি শেচেনভ ইউনিভার্সিটি আয়োজিত ক্লিনিক্যাল ট্রায়ালে 18 জুন শুরু করে। দুটি গ্রুপের 38 সদস্যের 18 থেকে 65 বছরের ভলেন্টিয়ারের উপর প্রয়োগ করে অ্যান্টিটেলা উৎপাদন এবং পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়, এবং পর্যবেক্ষণে দেখা যায় ভলেন্টিয়াররা প্রত্যেকেই সুস্থ আছেন, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। শেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিকেল প্যারাসাইটোলজি অ্যান্ড ট্রপিক্যাল ভেক্টর বর্ন ডিজিজের ডিরেক্টর আলেকজান্দ্রা লুকাসেভ জানান, এই ট্রায়ালের এই পর্যায়ের লক্ষ্য ছিল মানব শরীরে এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা, এবং এতে আমরা সম্পূর্ণ সফল হয়েছি। ইতিপূর্বে ইতালি একটি ভ্যাকসিন দাবি করেছিল, কিন্তু মানব শরীরে সেটা ট্রায়ালে সেই রকম আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায় নাই। এখন পরবর্তী ধাপে ভ্যাকসিনটি এপিডেমিওলজিক্যাল সিচুয়েশনে মানুষের উপর কত পার্সেন্ট কাজ করে এবং কতটুকু কোম্পানি প্রোডাকশনে যেতে পারবে তার উপর নির্ভর করছে কবে নাগাদ আমরা এই ভাইরাসটিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পারবো। এবং জানিয়ে রাখি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এখন পর্যন্ত মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে সারা পৃথিবীতে 21টি ভ্যাকসিন। মহামারী করোনাকালে সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া প্রতিষ্ঠানটি এবার আর্থিক সহায়তা দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সংবাদকর্মীদের পরিবারকে। রোববার দুপুরে বসুন্ধরা গ্রুপের প্রধান কার্যালয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া 3 সাংবাদিক পরিবারের কাছে 5 লাখ করে মোট 15 লাখ টাকা অনুদান দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির মৃত সাংবাদিকদের পরিবারের সদস্যদের কাছে এই চেক হস্তান্তর করেন। করোনায় প্রাণ হারানো দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হুমায়ুন কবির খোকনের পক্ষে তার স্ত্রী শারমিন সুলতানা রিনা, সিনিয়র সাব এডিটর মাহমুদুল হাকিম অপুর পক্ষে তার স্ত্রী আরিফা সুলতানা ও দৈনিক ভোরের কাগজের আসলাম রহমানের পক্ষে তার স্ত্রী ফাতেমা রহমান চেক গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ 24 ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম এবং কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নিউজ 24-এর সিইও ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম জানান, সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ, যার ধারাবাহিকতায় সংবাদকর্মীদের পাশে সবসময় থাকবে বসুন্ধরা গ্রুপ। এই অনুদান দেওয়ার মধ্যে থেকে আমরা অতীতেও বিভিন্ন সংবাদকর্মীরা সাংবাদিকরা যখন সংকটে পড়তো, সমস্যা পোহাতো, তখন আমরা বসুন্ধরা গ্রুপ সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতা এবারও আমরা চেষ্টা করেছি যে এই করোনাকালে জীবন দেওয়া 3 জন সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেটাই করেছি। আমরা স্ট্রেস মিডিয়া গ্রুপের পক্ষ থেকে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে
আমরা সবসময় এই জনকল্যাণ কাজগুলো করে যেতে চাই। করোনাকালে নারী ও শিশু নির্যাতনের হার 30% বেড়েছে। বিশেষ করে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বাল্য বিয়ের সংখ্যা। রোববার এক অনলাইন সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছে সামাজিক সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন। সমাজবিজ্ঞানী ও গবেষকরা বলছেন, করোনা প্রেক্ষাপট মানুষের হতাশা বাড়িয়েছে, যে কারণে বাড়ছে নানা সামাজিক অপরাধ। করোনাকালীন বিপর্যস্ত সময়েও প্রবাসী আয়ে রেকর্ড করেছে বাংলাদেশ। তবু স্বস্তি নয়, আশঙ্কার কথা বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, নতুন করে আরও প্রবাসী শ্রমিকরা ফেরত এলে তা আর্থসামাজিক ক্ষেত্রে বড় সংকট তৈরি করবে। বাড়বে নতুন কর্মহীন মানুষ। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং ফেরত আসা শ্রমিকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ব্যাপক হারে বাড়ছে উত্তরের বিভিন্ন নদ নদীর পানি। এরই মধ্যে তিস্তা অববাহিকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তীর্ণ অঞ্চল ডুবে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে সেখানে। সবশেষ খবরে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপরে রয়েছে। এছাড়া কুলাঘাট পয়েন্টে ধরলার পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি ঢুকে ঘর বন্দী হয়েছেন কয়েক হাজার মানুষ। তিস্তার ভাঙনের শিকার হয়েছে পীরগাছা উপজেলার হাগুরিয়া ও গাবুড়া গ্রাম। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর পানিও বাড়ছে। এতে দ্বিতীয় দফায় পানিবন্দী হয়ে পড়েছেন বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। জামালপুরে যমুনার পানি বিপদসীমা অতিক্রম করেছে। বিভিন্ন সড়কের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা ও চলতি নদী সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পৌর শহরের উকিলপাড়া, কাজীর পয়েন্ট, নতুন পাড়া সহ বিভিন্ন এলাকায় বসত বাড়িতে এখন পানি। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে কয়েকটি উপজেলার বিভিন্ন অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একইভাবে সিলেটের 4টি পয়েন্ট সুরমা, কুশিয়ারি, সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাট সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। দুবাইয়ে নারী পাচার চক্রের গডফাদার আজম খান সহ 3 সহযোগীকে গ্রেফতার করেছে সিআইডি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ। সিআইডি জানায়, দুবাইয়ের 5 তারকা হোটেলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নারী পাচার করত তারা। গ্রেফতারকৃতরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীদের প্রলোভন দেখিয়ে তাদের অগ্রিম টাকা দিয়ে দুবাই পাঠাতো। এরপর তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো, পতিতাবৃত্তিতেও বাধ্য করা হতো। আজম খানের বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। মানব পাচার ও মানি লন্ডারিং এর দায়ে কুয়েতে আটক বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সহযোগী দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজান আল জারাহকে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের আরবি দৈনিক আল কাবাস জানিয়েছে, দেশটির পাবলিক প্রসিকিউশন তাকে আদালতে হাজির করার আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে এমপি পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার মাধ্যমে ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে ওই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে পাপুলের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগের সত্যতা মেলায় গ্রেফতার করা হলো তাকে। পাচারের শিকার 5 বাংলাদেশের অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। ঈদকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে খোলা বাজারে পণ্য বিক্রি। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অধীনে সারা দেশে মোট 264টি পয়েন্টে বিক্রি হচ্ছে এসব পণ্য। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহের বিভিন্ন পয়েন্টে খোলা বাজারে বিক্রি হচ্ছে চিনি, পেঁয়াজ, সয়াবিন তেল। রাজধানীতে বৃষ্টির জন্য বিক্রিতে কিছুটা বেগ পেতে হয়েছে ডিলারদের। তবে প্রথম দিন হওয়ায় বাড়তি ভিড় ছিল ক্রেতাদের। সাধারণ ক্রেতাদের দাবি বিক্রির পয়েন্ট ও পণ্য সংখ্যা আরও বাড়ানোর। রাজধানী ঢাকার 40টি পয়েন্টে সকাল থেকে পাওয়া যাচ্ছে এসব পণ্য, যার বিক্রি চলবে আগামী 28 তারিখ পর্যন্ত। চিনি হয়েছে 50,
ডাইল 50 আর তেল 80 টাকা লিটার। না আজকে প্রথম দিন তো এই হিসাবে কাস্টমারের চাপ আছে, কাস্টমার কমতি নেই। রমজানের সময় তখন সকল প্রকার আইটেম ছিল, খেজুর ছিল, ছোলা ছিল, ডাইল ছিল, সয়াবিন ছিল। দামে একটু পর্তায় পাইলো এবং সুবিধা হয়, অল্প টাকায় আয় করলে এখান থেকে একটু পর্তায় কিনলো, সুবিধে সবারই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যবসায়ীদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে করোনা পরবর্তী অর্থনীতি প্রাণ ফিরে পাবে বলে মনে করেন সোনালী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক। জানান, দেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সেই দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি ঋণে ঝুঁকছেন তারা। আশা করেন শীঘ্রই গতি ফিরবে পুঁজিবাজারে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা দুর্যোগে অর্থ সংকটে প্রায় সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা ক্ষুদ্র মাঝারি মানের ব্যবসার সাথে জড়িত, তারা পড়েছেন জটিল সমীকরণে। তাদের কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। বিপদের এই সময়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সেবা দিয়ে যাচ্ছে ব্যাংকগুলো। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালীর ব্যবস্থাপনা পরিচালক জানান, কৃষি ও কৃষকদের বাঁচাতে তাদের বিশেষ উদ্যোগের কথা। বাংলাদেশে উন্নয়ন যদি 2 বছর না হয়, বাংলাদেশ হয়তো উন্নয়নের দিক থেকে কিছুটা পিছিয়ে যাবে। কিন্তু বাংলাদেশে যদি খাদ্য সংকট হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন আসবে। কাজে খাদ্যটা যাতে নিরবিচ্ছিন্ন থাকে, খাদ্য সংকট যাতে না হয় এবং খাদ্য উৎপাদনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলোকে আমাদের ফোকাস করতে হবে। সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের মোট আমানত এখন প্রায় 1,16,000 কোটি টাকা। ঋণ প্রদানে হিসেবেই ব্যাংকটি গ্রাহককে ঋণ দিয়েছে 50,103 কোটি টাকা। মোট 1225টি শাখার বৃহৎ জালে আবদ্ধ করেছেন 1,80,00,000 গ্রাহককে। ঘরে বসেই গ্রাহক খুলতে পারছেন সোনালীর হিসেব। তবে এখনও দুশ্চিন্তা প্রায় 11,000 কোটি টাকার খেলাপি নিয়ে। আপনি এসে ব্যাংকে যাতে অ্যাকাউন্ট খুলতে না হয়, আপনি ঘরে বসে যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেই অ্যাপসটা আমরা কিন্তু লঞ্চ করেছি। এখন এ পর্যন্ত প্রায় 20-22 হাজার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। শর্ট টার্ম বড়োইং করছি আমি, লেন্ডিং করা উচিত হলো শর্ট টার্ম। মূলধন বাজার যদি তৈরি না হয়, তাহলে বড় বড় শিল্প হবে না। কাজে বাজারকে নিজেই তৈরি হতে হবে। সিনিয়র এই ব্যাংকার জানান, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কোনো গাফিলতি করছে না ব্যাংকগুলো। আমরা হয়তো ওই পর্যন্ত ডেলিভারিটা সার্ভিসটা দিতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি সেই সার্ভিসটা দেওয়ার। অলরেডি 3-4টা শিল্পকে আমরা অলরেডি ফাইন্যান্স করেছি। এই ফাইন্যান্সটা করার ফলে হয়েছে এই শিল্পগুলো কিন্তু মোটামুটি স্লো হয়ে গেছিলো, বন্ধ হয়ে গিয়েছিল। এই ফাইন্যান্সটা পাওয়ার পরে তারা কিন্তু নতুন করে আবার তাদের কাজগুলো শুরু করেছে। গ্রাহক যেন ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সেবা পান, সেজন্য প্রযুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গৃহীত পদক্ষেপের কারণে রেলের নিয়মিত যাত্রীদের জন্য করোনাকাল অনেকটাই শাপে বর হয়েছে। সেবার মান নিয়েও সন্তুষ্ট যাত্রীরা। মহামারীতে রেল পরিচালনার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন বলে জানালেন রেলের কর্মকর্তারা। তৌহিদ শান্ত রিপোর্ট। কমলাপুর রেল স্টেশন এখন বড়ই শুনশান, নীরব। গমগমে সেই চিরচেনা চিত্র পুরোটাই অনুপস্থিত। তবে রেল চলছে, যাত্রীরাও আসছেন, স্বাস্থ্যবিধি মেনে কামরায় উঠছেন, সময় মতোই ট্রেন ছাড়ছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রেলের সিদ্ধান্তে 100% টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে। সেই সাথে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। এ কারণেই কমেছে ভিড়, বেড়েছে যাত্রী সেবা। আগে যেটা দেখা যেত যে ট্রেনে স্ট্যান্ডিং যাত্রী অনেক, আপনার দেখা যাচ্ছে সিটবিহীন যাত্রী অনেক বেশি গ্যাদারিং হইতো। এখন সেইটা হচ্ছে না, সবাই মোটামুটি সচেতনভাবেই স্বাস্থ্যবিধি মেনেই চলার চেষ্টা করছে আর কি। ট্রেনের যে শিডিউল বিপর্যয়টা হইতো, টাইমিংটা লসিং হইতো, এখন সেটা হচ্ছে না। ট্রেন সময় মতো যাচ্ছে, আবার টাইমলি ফিরে আসছে। ট্রেনের টিকিট কাটার প্রতি যদি বলেন, এখন ট্রেনের যা ব্যবস্থা আছে, কারণ আমার টিকিটের দাম হচ্ছে 105 টাকা ভোরে পর্যন্ত। যদি আমরা 200 টাকাও দিতে হয়, আমার কোনো আপত্তি নাই। ভিক্ষুকের যন্ত্রণায় টিকা যাইতো না যতক্ষণ বসতাম। হকারের যন্ত্রণা, ভিক্ষুকের যন্ত্রণা, একটা ভিক্ষুক নাই, হকার নাই, সুন্দর ব্যবস্থা। কুলিদের ওই যে শ্রমিক যারা ওই মাল নিয়ে আসতেছে, এরাও খুব সুন্দর আচরণ করতে, সব কিছু সব দিক দিয়ে ঠিক আছে। মানে ট্রেনের কর্তৃপক্ষ চেঞ্জ হয়েছে, মানুষ অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ বলছেন, ট্রেনের শিডিউলে আন্তনগরী চালাচ্ছেন তারা। এছাড়াও সংক্রমণের ব্যাপারে যাত্রীরাও সচেতন। জরুরি প্রয়োজন না হলে ভ্রমণ করছেন না অনেকেই।
আমরা আসলে আগে 20% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করতাম। ঢাকা স্টেশন হচ্ছে প্রোটেকশন, কোনো যাত্রী ইচ্ছা করলে ঢুকতে পারছে না। বিমানবন্দর জয়দেবপুর, নরসিংদী, তো এই স্টেশনগুলো বর্তমানে কাজ চলছে, যাতে যা অন্য দিক দিয়ে কেউ প্রবেশ করতে না পারে টিকিট ব্যতীত। আসলে আমরা সিটিং আসন অনুযায়ী যদি আমরা টিকিট বিক্রি করি তা আমাদের ইনশাল্লাহ এই ধারা আমরা অব্যাহত রাখতে পারবো আশা করছি। রেলের কর্মকর্তারা বলছেন মাসখানেকের মধ্যে বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী এই 3 স্টেশন ভাইরাস মুক্তকরণ প্রক্রিয়ায় চলে আসবে। এতে করে যাত্রী সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। ভেজাল ও নকল শিশু খাদ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর মানহীন সেমাই তৈরির অপরাধে চট্টগ্রাম ও সিরাজগঞ্জে 2টি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট 4 লাখ টাকা জরিমানা করা হয়। রোববার সকালে চট্টগ্রামের পাহাড়তলির সাগরিকা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও NSI এর যৌথ অভিযান চলে নকল শিশু খাদ্য তৈরির কারখানা বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসে। এ সময় নকল ও মেয়াদোত্তীর্ণ চিপসের প্যাকেট, চিপস তৈরির কাঁচামাল এবং অন্যান্য নকল শিশু খাদ্য জব্দ করা হলেও মালিক জয়নাল আবেদিন পালিয়ে যায়। পরে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে 3 লাখ টাকা জরিমানা এবং কারখানা ও গুদাম সিলগালা করা হয়। এদিকে সিরাজগঞ্জের তেলকুপিতে বৈশাখী লাচ্ছা সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সেমাই উৎপাদনের অভিযোগে অভিযান চালায় র্যাব 12। ভোক্তা অধিকার কারখানাটিকে 1 লাখ টাকা জরিমানাও করে। এবারে প্রবাসের খবর। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রামাণ্যচিত্রে মালয়েশিয়ায় অবিচারের শিকার হওয়ার বর্ণনা দেয়া সেই বাংলাদেশি যুবকের ওয়ার্ক পারমিট প্রত্যাহার করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ফ্রি মালয়েশিয়া টুডেকে দেশটির পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ বদর এই বিষয়টি নিশ্চিত করেছেন। লক আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামের প্রামাণ্যচিত্রে শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশের অভিবাসীরা নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। প্রায় 26 মিনিটের ভিডিওটিতে 5.5 মিনিটের দিকে রায়হান কবির নামের এক বাংলাদেশিকে দেখা যায়। ভয়েস ওভারের তথ্য অনুযায়ী দেশটির চুয়াক জেলায় থাকেন 25 বছর বয়সী রায়হান। দ্বিতীয় দফা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর 2 দিনে 2 জনের মৃত্যু ঘটেছে অস্ট্রেলিয়ায়। সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন সহকর্মী মাসুম বিল্লাহ। দ্বিতীয়ভাবে ভালোভাবে আক্রমণ শুরু করেছে অস্ট্রেলিয়ার উপরে, বিশেষ করে যখন অস্ট্রেলিয়াতে শুধুমাত্র আক্রান্তের সংখ্যাটা বাড়ছিল, সেই সাথে কিন্তু এখন মৃত্যুর মিছিলও যোগ হয়েছে নতুন করে। গতকালকে একজন মারা গেছে, আজকেও কিন্তু একজন মারা গেছে, তার আগে একদিন আগেও কিন্তু একজন মারা গেছে। এই হিসাবে প্রতিদিনই কিন্তু মৃত্যুর যে মিছিলটা আছে সেই মিছিলটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে, শুধুমাত্র আক্রান্তের সংখ্যাটা না। কারণ এর আগে যদি আমরা রেশিও দেখে যাই তখন কিন্তু আক্রান্তের সংখ্যাটা অনেক বেশি থাকলেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা কম ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু প্রতিনিয়ত কিন্তু একজন করে মারা যাচ্ছে। এই একজন করে মারার সংখ্যাটা কিন্তু শেষ পর্যন্ত এসে আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের কাছে 108 জন এসে দাঁড়িয়েছে। আজকে আমরা যদি সর্বশেষ তথ্য দিতে চাই, অস্ট্রেলিয়াতে সর্বশেষ যে তথ্য, আজকের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, ভয়াবহ অবস্থা। কারণ আজকেও 279 জন এই পর্যন্ত করোনাতে নতুন করে আক্রমণের শিকার হয়েছে। যে সময় তো অস্ট্রেলিয়ার আমরা আগে যখন নিউজ প্রেরণ করেছি কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে আমরা আগে যে তথ্যগুলো পেতাম সে তথ্য অনুযায়ী কিন্তু শুধুমাত্র 700 জন কিংবা 600 জন এরকম সংখ্যা কিন্তু অসুস্থ থাকতো কিংবা নতুন করে এফেক্টেড এর সংখ্যাটা ছিল অনেক কম। কিন্তু আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে কিন্তু 1960 জন ব্যক্তি এখন পর্যন্ত এফেক্টেড হয়ে কিন্তু তারা হসপিটালে ভর্তি আছে। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু 7,279 জন তারা এখন পর্যন্ত সুস্থ ফিরে আসলো, কিন্তু 9,997 জন তারা কিন্তু আফেক্টেড হয়েছে। এই 9,797 জনের ভিতরে 7,000 ব্যক্তি যারা সুস্থ বাড়িতে ফিরে আসলো, কিন্তু এখন পর্যন্ত 2,000 তারা কিন্তু হসপিটালে আছে। এবং সরকারের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 17 জন ব্যক্তি যাদের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল। আমরা গতকালকে বলেছিলাম কিন্তু সেখানে সংখ্যাটা ছিল কিন্তু 10 জনের মতো যাদের ক্রিটিক্যাল, সেখান থেকে আজকে কিন্তু বেড়ে সেটা 17 জন অবস্থা হয়েছে যাদের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল। এবং যাদেরকে ক্রিটিক্যাল অবস্থান দেখানো হয় কিংবা যাদের অবস্থা গুরুতর খারাপ দেখানো হচ্ছে তাদের ভিতর থেকে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বাড়তেছে। আরেকটা তথ্য দিয়ে শেষ করতে চাই, সেই তথ্যটা হচ্ছে কিন্তু নিউ সাউথ ওয়েলসের পক্ষ থেকে যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এখন থেকে বাইরে থেকে যারা আসবে এবং তাদেরকে যখন এখানে আইসোলেশনের হোটেলে রাখা হবে, এর আগে কিন্তু ফ্রি ছিল, কিন্তু এখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তখন এখন যে অ্যাডাল্ট থাকবে তাদের জন্য কিন্তু 3,000 টাকা ফি দিতে হবে এবং যারা বাচ্চা থাকবে 16 বছরের উপরে তাদেরকে কিন্তু 1,000 করে দেওয়া লাগবে। যাদের বয়স 3 বছরের নিচে তাদেরকে ফ্রি থাকার ব্যবস্থা করা হবে।
এই জন্য যারা অস্ট্রেলিয়ান বাইরে থেকে আসার চিন্তা ভাবনা করতেছে, ফিরে আসার চিন্তা করতেছে, তাদের কিন্তু আসার পরপরই কিন্তু $3,000 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু তাদেরকে গুনতে হবে হোটেলে থাকার জন্য। দ্বিতীয় দফা সংক্রমণে গেল 24 ঘন্টায় আরও 14 জন করোনায় সংক্রমিত হয়েছে। সেখানকার সব শেষ খবর নিউজ 24-কে জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান। কিন্তু এখানে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে। মূলত বলকান দেশ, বিশেষত সার্বিয়া এবং বসনিয়া থেকে এখানে মানুষের যাতায়াত বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু সেকেন্ড ওয়েভে স্লোভেনিয়াতে আবারও করোনা ভাইরাসের প্রকোপ এসেছে বলে এখানকার বিভিন্ন গণমাধ্যম দাবি করছে। পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি, যেহেতু এখন ইউরোপে সামারের সময় এবং স্লোভেনিয়ার অর্থনীতির একটি বড় অংশ বিভিন্ন ট্যুরিজমের উপর নির্ভরশীল, তাই এই বছর এইভাবে যদি করোনা ভাইরাসের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু এখানকার পর্যটন শিল্প একটি বড় ক্ষতির সম্মুখীন হতে পারবে বলে স্থানীয় বিভিন্ন পত্রিকা ইতিমধ্যে নিউজ করেছে। পাশাপাশি এখানকার বিভিন্ন জনসাধারণের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, এই বছর যদি এইভাবে অর্থাৎ সেকেন্ড ওয়েভে যদি করোনা ভাইরাস পরিস্থিতি প্রথম ধাপের মতো জটিলতর পরিস্থিতি ধারণ করে তাহলে হয়তোবা এই বছর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সে অর্থে খোলার সম্ভাবনা নেই। বিতর্কিত সীমান্ত লাদাখের ফিঙ্গার 4 এলাকা ও প্যাংগং হ্রদ থেকে এর মধ্যে কিছু সেনা সরিয়ে নিয়েছে চীন। তবে বেজিংয়ের করা সাবধান বাণী, দিল্লি সমঝোতা ভাঙলে বড় ক্ষতি হবে। তবে প্যাংগং এলাকায় এখনও চীনা সেনার আংশিক উপস্থিতি রয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে দুপক্ষই 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত সেনা সরিয়ে নিয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে 10 জুলাইয়ের স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা যায় ফিঙ্গার 4-এ চীন নির্মাণ তাঁবু ও শেড এখনও ওই এলাকায় রয়ে গেছে। বলা হচ্ছে চীনের হোভারক্রাফট প্যাংগং লেক সংলগ্ন এলাকায় পড়ে রয়েছে। এমনকি 10টি বড় মাপের নৌকাও ফিঙ্গার 4 এলাকার পূর্ব প্রান্তে ধরা পড়েছে স্যাটেলাইটের চিত্রে। এতে চিন্তার রেখা বাড়াচ্ছে দিল্লির। সেনা সরানোর মাঝে চীনের সরকারি সংবাদ মাধ্যম আক্রমণাত্মক অবস্থান থেকে পিছু হটেনি। তারা বারবার ভারতকে সাবধান করছে এলএসি থেকে দূরে যেতে এবং সমঝোতা না ভাঙতে। সীমান্ত বিষয়ে প্রথমবারের মতো ভারতে চীনের রাষ্ট্রদূত সাং ওয়াংলং সীমানা ইস্যুতে প্রথম কথা বলেন। সীমান্ত সম্পর্কিত ঘটনার কারণে চীন ভারত বন্ধুত্বের মর্মকে অস্বীকার করছে। উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের স্থির ও দীর্ঘমেয়াদী বিকাশ নিশ্চিত করতে পারে। সেপ্টেম্বর মাসে ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন তাইওয়ানের প্রবীণ কূটনৈতিক বাও সুয়ান গের। সীমান্ত জটিলতার তিব্বতকে তাস হিসেবে হাতে রেখে চীনের দুর্বল স্নায়ুকেন্দ্র তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক এবং কৌশলগত স্তরে সম্পর্ক এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে নয়াদিল্লি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। করোনার কারণে দীর্ঘ 4 মাস ক্রিকেট বন্ধ থাকার পর সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতে শেষ দিনে ক্যারিবিয়ানদের জয়ের জন্য 200 রানের টার্গেট ছুড়ে দেয় ইংলিশরা। কিন্তু সকালের শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। 27 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে অতিথিরা। দলকে সেই বিপদ থেকে উদ্ধার করে জয়ের পথ দেখান মিডল অর্ডার ব্যাটসম্যান জেরেমি ব্ল্যাকউড। 95 রান করে দলের জয়ে সেরা ভূমিকাটা রাখেন এই ডানহাতি ব্যাটসম্যান। 5 রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি মিস করলেও তার দল যে ততক্ষণে পৌঁছে গেছে একেবারে জয়ের বন্দরে। ওয়েস্ট ইন্ডিজ তখন জয় থেকে মাত্র 11 রান দূরে। জয়ের সেই আনুষ্ঠানিকতা পুরো করেন জেসন হোল্ডার ও জন ক্যাম্পবেল। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শেষ করব নিউজ 24 সংবাদ।